আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। ভিডিওর থাম্বনেল দেখে হয়তো ইতিমধ্যে সবাই বুঝতে পারছো আমি আজকে কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি খুবই সেনসিটিভ একটা বিষয় নিয়ে কথা বলবো। 2024 সালে যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হলো, ওই রেজাল্ট প্রকাশ করার পর প্রায় 9 থেকে 10 জন শিক্ষার্থী সুইসাইডের পথ বেছে নেয়। এবং 2025 সালের 10 জুলাই যখন এই রেজাল্ট আবারও প্রকাশ করা হয়, অর্থাৎ 25 সালের রেজাল্ট প্রকাশ করা হয়, তখন এই সুইসাইডের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ 24 সালের এখানে সংখ্যাটা ছিল মাত্র 9 থেকে 10, সেইটা 25 সালে এসে 16 থেকে 18 জন হয়ে গেছে। এবং অবাক করার বিষয় হলো 10 জুলাই যখন রেজাল্ট প্রকাশ করা হয়, মাত্র 4 ঘন্টার ভিতরে 9 থেকে 10 জন শিক্ষার্থী এই সুইসাইডের পথ বেছে নেয়। এখন কথা হলো, এই সুইসাইডের জন্য শুধুমাত্র কি শিক্ষার্থীরা দায়ী, নাকি এগুলোর পিছনে আমাদের শিক্ষা বোর্ড, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শিক্ষকরা দায়ী? সেই বিষয়গুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দেখো, সবসময় যে জিনিসটা হয় যে একজন শিক্ষার্থী ফেল করছে মানে আমরা মনে করি যে হয়তো এইটা শিক্ষার্থীরই দোষ, সে পড়াশোনা করে নাই বিধায় সে ভালো রেজাল্ট করতে পারে নাই বা সে পাশ করতে পারে নাই। কিন্তু এগুলোর পিছনেও আমাদের অনেক অসত্য বা অজানা গল্প থাকে যেগুলো আমরা জানি না। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা বোর্ডগুলোর গাফিলতিগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যারা কলেজে ভর্তি হবা বা ইন্টারমিডিয়েট পড়তেছো বা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তুমি যে লেভেলের শিক্ষার্থী হও না কেন, ভিডিওটা সব শিক্ষার্থীদের মাঝে শেয়ার করে দাও, স্যারদের মাঝে শেয়ার করে দাও। সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের এই টাইপের ভিডিওগুলো কিন্তু খুব জরুরি। এবং এইখানটায় যে গবেষণাটা আমি দেখাবো, যে তোমাদের সমীক্ষাটা দেখাবো, এটা কিন্তু আমার করা না, এটা কিন্তু প্রথম আলো করছিল। সেইখান থেকে মনে হলো তোমাদের তথ্যগুলো আমার জানানো প্রয়োজন, এই কারণে আমি এই বিষয়ে ভিডিও তৈরি করতেছি। দেখো, এই বছর যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন মানিকগঞ্জের একটা মেয়ে, সেই স্কুলের ফার্স্ট গার্ল ছিল। পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশ করা হয় তখন দেখা গেল সে প্লাস পেল না, কিন্তু সে ছাড়া তার ক্লাসে আরো 10 থেকে 15 জন শিক্ষার্থী কিন্তু এ প্লাস পাইছে। রেজাল্টটা যখন প্রকাশ করা হয় তখন সে তার বোনের বাড়ি ছিল, এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পর তার বাবা গিয়ে তাকে বাড়ি নিয়ে আসলো। এবং এই মেয়েটা যখন দেখলো যে সে প্লাস পাই নাই, কিন্তু তার থেকে দুর্বল শিক্ষার্থী, অর্থাৎ সে ছিল ক্লাসের ফার্স্ট গার্ল, এক রোল ছিল, কিন্তু তার থেকে নিচের রোল যারা, তারা এ প্লাস পাইছে, তখন সে কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারে নাই এবং একটা ভুল পদক্ষেপ কিন্তু নিয়ে ফেলছে। এবং তোমরা সেটা সবাই জানো যে সুইসাইডের পথ বেছে নিছে। এখন তোমরা বলতেই পারো যে ভাইয়া, সে ভালো পড়াশোনা করে নাই বিধায় সে ফেল করছে। তাহলে তোমাদের অন্য একটা ঘটনা বলতে হয়। 2022 সালের একটা ঘটনা, বরিশালের সর্বজিৎ রায়ের নামের একটা ছেলের গল্প, যে পরীক্ষা দিয়ে আসার পর অনেক বেশি কনফিডেন্ট ছিল, তার পরিবার অনেক বেশি কনফিডেন্ট ছিল, তার বিদ্যালয়ের শিক্ষকরাও অনেক বেশি কনফিডেন্ট ছিল যে সে ভালো কিছু করবে, সে ভালো রেজাল্ট করবে। কিন্তু যখন রেজাল্ট প্রকাশ করা হলো তখন দেখা গেল ভিন্ন কিছু। পরীক্ষার খাতায় মানে রেজাল্ট শিটে তার রেজাল্ট আসে নাই, আসছে ফেল। এটা দেখে সে অনেক বেশি অবাক, সে এটা মানতে পারলো না। সে খাতা চ্যালেঞ্জ করলো ঠিকই, কিন্তু খাতা চ্যালেঞ্জ করার রেজাল্ট দেরিতে প্রকাশ হওয়ার কারণে সে এই চাপটা সহ্য করতে না পেরে সে সুইসাইডের পথ বেছে নেয়। কিন্তু খাতা চ্যালেঞ্জের রেজাল্টটা যখন প্রকাশ করা হলো তখন দেখা গেল সে আসলেই পাশ করছে, এবং খুব ভালো জিপিএ নিয়ে পাশ করছে, 4.85 নিয়ে পাশ করছে সে। এখন এইখানটাই তুমি দোষ দিবা কাকে? এই সর্বজিৎকে দোষ দিবা, সর্বজিতের স্কুল শিক্ষকদের দোষ দিবা, নাকি শিক্ষা বোর্ডকে দোষ দিবা? নিশ্চয়ই দোষটা শিক্ষা বোর্ডের উপর গিয়েই পড়বে। তাদের একটু সামান্য ভুলের কারণে সর্বজিৎ রায়ের মতো একটা ছেলে তার জীবন হারালো। এইখানটায় আমরা কিন্তু শিক্ষার্থীদের দোষ দিতে পারি না। এখন একটা ঘটনার মাধ্যমে দিয়ে আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড বা শিক্ষকদের দোষারোপ করতে পারি? দেখো, একটা ঘটনা না, এরকম অনেক অনেক ঘটনা আছে। ঘটনাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, 2022 সালের একটা ঘটনা তোমাদের দেখাই, মানে একটা সমীক্ষা তোমাদের দেখাই, যেইখানটায় দেখো চুয়াডাঙ্গার জীবননগর স্কুল, তারপর দেখো এই যে চাঁদপুরের এই যে ফরিদগঞ্জ স্কুল, গাজীপুরের শ্রীপুর স্কুল, এইখানটা দেখো, তারপর দেখো যশোরের কুলেরহাট স্কুল সহ দেশের বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এইখানটায় যে ব্যবহারিক পরীক্ষাগুলো হয়, ব্যবহারিক পরীক্ষার হওয়ার পর যে মার্কগুলো তোমাদের শিক্ষা বোর্ডে পাঠাতে হয়, স্কুল থেকে বা কলেজ থেকে সেই মার্কগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইতে তারা ভুলে গেছিল।
একটু কল্পনা করে দেখো বা একটু ভেবে দেখো যে মার্কগুলো তোমাদের শিক্ষা বোর্ডে পাঠাইতে স্কুলের স্যাররা ভুলে গেল। বিষয়টা খুব অবাক করো না? এবং এটা কিভাবে ধরা পড়লো, যখন রেজাল্ট প্রকাশ হলো তখন দেখা গেল যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী কিভাবে ফেল হইতে পারে। এই বিষয়টা নিয়ে যখন তোমাদের একটু খোঁজ খবর নেওয়া গেল তখন দেখা গেল যে এইখানটাই দোষ ছিল কাদের, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই গাফিলতিগুলো করছিল, যার কারণে এই ভুলগুলো হয়ে যায়। পরবর্তীতে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে তারা মানববন্ধন করে, মানববন্ধনের পরে তাদের খাতা আবার পুনরায় দেখা হয়, যা হোক সেইখান থেকে তাদের একটা ফলাফল হয়। কিন্তু কথা হচ্ছে এভাবে আর কতদিন চলবে এভাবে। এবং এই বিষয়টা শুধুমাত্র কিন্তু তোমাদের এই যে মাধ্যমিক পর্যায়ে কিন্তু থেমে নাই, এটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু ছড়িয়ে পড়ছে। দেখো প্রথম আলোর যেই সমীক্ষাটা দেখানো হচ্ছে এইখানটায় 22 সালের একটা ঘটনা তারা দিচ্ছে। 22 সালের মাস্টার শেষ বর্ষের পরীক্ষা শুরু হয় চলতি বছরে 27 জানুয়ারি, অর্থাৎ 2022 সালে 27 জানুয়ারি পরীক্ষা শুরু হয়। দুটি ব্যবহারিক পরীক্ষা হয় এই যে 18, 19 এবং 20-21 এপ্রিলে। দেখো এই যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা হওয়ার পরেও পরীক্ষার যে প্র্যাকটিক্যালের নাম্বারটা, সেই নাম্বারটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাইতে কিন্তু ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কলেজগুলো ভুলে গেছিল। ফলাফল কি হয়? শিক্ষার্থীদের রেজাল্ট আসে না। এই দায়ভার আমরা কাকে দিব? শিক্ষা প্রতিষ্ঠানকে দিব নাকি শিক্ষার্থীদের দেব? এরকম নানান টাইপের ভুলের কারণে কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী আশানুরূপ রেজাল্ট করার কথা থাকলেও কিন্তু আশানুরূপ রেজাল্ট করতে পারে না। পরবর্তী যখন খাতা চ্যালেঞ্জ করা হয় তখন আমাদের সেই রেজাল্টটা কিন্তু আশানুরূপ হয় অনেক ক্ষেত্রে। এখন কথা হলো, রেজাল্ট যখন প্রথম প্রকাশ করা হয় রেজাল্টের হাইপটা তখন যেরকম থাকে পরবর্তীতে গিয়ে কিন্তু সেরকম আর থাকে না। মানুষ প্রথম অবস্থায় যেভাবে রেজাল্টটা শোনে পরবর্তীতে কিন্তু সেইভাবে আর রেজাল্টটা শোনে না। আবার সব থেকে বড় দুর্বলতা হলো আমাদের রেজাল্টটা যখন মাইগ্রেশন মানে আমাদের খাতা চ্যালেঞ্জ করা হয়, সেই খাতা চ্যালেঞ্জ করার রেজাল্ট দিতে 20-25-30 দিনের মতো সময় লাগিয়ে ফেলে। একটা দীর্ঘ সময় কিন্তু লাগায়, যার কারণে কি হয়, এই রেজাল্টের হতাশা শিক্ষার্থীরা সহ্য করতে পারে না এবং তারা ভুল পদক্ষেপগুলো নিয়ে ফেলে। এবং এইখানটায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির কথা যদি বলি, তাহলে সমাজ থেকেও ফেল করা শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে দেখে। ফেল করছে মানে শিক্ষার্থীরা যে খারাপ, বিষয়টা কিন্তু এরকম না। বা একজন শিক্ষার্থী ফেল করছে মানেই যে তার জীবনটা এখানেই শেষ, বিষয়টা কিন্তু এরকম না। একজন মানুষের বেশ কয়েকটা ডাইমেনশন থাকতে পারে। যেমন আমার কথা যদি বলি, আমাকে কেউ মনে করে আমি ভালো শিক্ষার্থী, কেউ মনে করে আমি ভালো মানুষ, কেউ মনে করে আমি ভালো টিচার, কেউ মনে করে আমি এরকমের। এক একজন মানুষের কাছে আমার কিন্তু এক এক রকমের পরিচয় রয়েছে। তার মানে একজন শিক্ষার্থী সে পরীক্ষায় ফেল করছে মানে তার একটা ডাইমেনশন আমরা দেখছি, তার যে আরো বিভিন্ন দিক থাকতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু লক্ষ্য করি না। বিধায় তাকে নিয়ে আমরা নানান রকম কথা বলতে শুরু করি, যে চাপগুলো শিক্ষার্থীরা নিতে না পেরে তারা এই টাইপের ভুল পদক্ষেপ গুলো নিয়ে ফেলে। তো আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে। ফেল করা শিক্ষার্থীদের ওই ভিন্ন চোখে না দেখে সমান দৃষ্টিতে দেখতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে রিকোয়েস্ট থাকবে, এভাবে আর কত, আপনারা একটু সিরিয়াস হন প্লিজ। শিক্ষার্থীদের রেজাল্ট নিয়ে একটু সিরিয়াস হন। তাদের মার্কগুলো এভাবে আপনারা গাফলতির সাথে না দেখে মার্কগুলোকে আপনারা বোর্ডে সঠিকভাবে পাঠান। এবং শিক্ষা বোর্ডগুলোর কাছে বলবো, এই যে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকরা যে গাফলতি বা ভুলগুলো করে তার জন্য আপনারা সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। 22 সালের যে ঘটনা তোমাদের বললাম, যে স্কুলগুলোর কথা বললাম, যে মাদ্রাসা বোর্ডের মাদ্রাসাগুলোর কথা বললাম, সেগুলোর বিরুদ্ধে কিন্তু শিক্ষা বোর্ড প্রপার কোনো স্টেপ গ্রহণ করে নাই, যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু পুনরায় ঘটছে আমাদের সাথে প্রতিনিয়ত। তাই শিক্ষা বোর্ডগুলোর কাছে অনুরোধ থাকবে, আপনারা এগুলোর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। এবং শিক্ষা বোর্ডের কাছে আমাদের আরো একটা অনুরোধ থাকবে, যে আপনারা যখন খাতা চ্যালেঞ্জ করা হয়, খাতা চ্যালেঞ্জ করার রেজাল্টটা একটু যথাসম্ভব দ্রুত সময়ের ভিতর দেওয়ার চেষ্টা করবেন। শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু খাতাগুলো সময় নিয়ে সুন্দরভাবে কাটার চেষ্টা করবেন। এই যে আপনাদের যে স্টুডেন্ট আছে, স্টুডেন্টের যে খাতা না কাটি আপনারা সময় নিয়ে নিজেরাই খাতা কাটার চেষ্টা করবেন। এবং অভিভাবকদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা রেজাল্ট প্রকাশ হওয়ার পর যে শিক্ষার্থী আশানুরূপ রেজাল্ট করতে পারেন নাই তাকে অবশ্যই চোখে চোখে রাখবেন। তাকে চোখের আড়াল হইতে দিবেন না, তার সঙ্গে রাগারাগি করবেন না, বা সে যে একটা খারাপ রেজাল্ট করছে মানে যে তার জীবনটা নষ্ট হয়ে গেছে তার সাথে রাগারাগি বা তাকে ভিন্ন কিছু বুঝতে দিবেন না। রেজাল্ট প্রকাশ হওয়ার পর শিক্ষার্থীদের প্রতি আপনারা সহানুভূতি হন,
আমরা সহানুভূতি হই, সমাজের সবাই যদি আমরা শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হই, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, আমাদের এই আত্মহত্যার সংখ্যা কমে যাবে, আমাদের শিক্ষার্থীদের জীবন বেঁচে যাবে। একটা রেজাল্ট একটা শিক্ষার্থীর জীবন নির্ধারণ করতে পারে না। তোমাদের কাছে অনুরোধ থাকবে, যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, তারা অবশ্যই ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবে, বন্ধু বান্ধব সবার মাঝে শেয়ার করে দিবে, তোমাদের স্কুলের টিচারদের মাঝে শেয়ার করে দিবে, অর্থাৎ পরিচিত সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। কারণ এই বিষয়গুলো না জানলে আমাদের সমাজ সচেতন হবে না, দেশ সচেতন হবে না। আমরা সচেতন না হলে এই আত্মহত্যার সংখ্যা কমানো সম্ভব হবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ভিডিও সম্পর্কে তোমার কোনো মতামত থাকলে সে বিষয়টাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো।